চাল এবং মাংসের দাম কমেছে, যে কারণে জুলাইয়ে মূল্যস্ফীতিও নেমেছে ৮ মাসের মধ্যে সর্বনিম্নে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এসডিজি সম্মেলন শেষে এক প্রশ্নের জবাবে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, জনগণের জীবনমান উন্নয়নই এই সরকারের প্রধান লক্ষ্য। একই অনুষ্ঠানে জ্বালানির সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, ১৬ বছরের সংকট ৫ মাসে সমাধান সম্ভব নয়। রাকিব আল জাবেদের রিপোর্ট। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী। ফেব্রুয়ারিতে ক্ষমতা নেওয়ার সময় দেশে মূল্যস্ফীতি ছিল প্রায় ৯.৯%। এরপর বিভিন্ন পরিকল্পনা এবং উদ্যোগ থাকলেও গেল ৬ মাসেও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি বিএনপি সরকার। উল্টো মে মাসে তা উঠে যায় ৯.৫-এর কাছাকাছি। এরপর টানা বৃষ্টি, মধ্যপ্রাচ্য উত্তেজনার অভ্যন্তরীণ সরবরাহ সংকটে বাজারে হু হু করে বাড়ে নিত্যপণ্যের দাম। গেল মাস দেড়েক ধরে যা অব্যাহত আছে এখনও। কিন্তু বিবিএস প্রকাশিত তথ্য বলছে, জুলাই জিনিসপত্রের দাম বৃদ্ধির হার নেমে এসেছে ৮.৩২%, যা ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এসডিজি সম্মেলন শেষে এ নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, চাল ও মাংসের দাম কমায় নিম্নমুখী ছিল সার্বিক হার, জানিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তথ্য বিভ্রান্ত হয় এরকম কিছু এই সরকার করবেন। ইনফ্লেশনের যে তথ্যটা দেওয়া হয়েছে সঠিকভাবে দেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী, কি কারণে কমেছে সেটাও আমরা দেখেছি, চেক করি। আমরা সত্যিকার অর্থে কোথায় দাঁড়িয়ে আছি এটা জানতে চাই, এবং এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। বাংলাদেশ এই এসডিজি গোল অ্যাচিভ করার ক্ষেত্রে কেবলমাত্র অর্থায়নের ঘাটতি আছে $421 বিলিয়ন, প্রায় 50 লক্ষ কোটি টাকার উপরে। ৩ দিনের এই সম্মেলনে প্রাধান্য পায় বৈষম্য, বেকারত্ব ও সামাজিক সুরক্ষার নানা বিষয়, যেখানে মজুরি কাঠামো নিয়ে অসন্তোষের কথা জানান বক্তারা। আর বৈষম্য, দারিদ্র্য কমাতে বাড়তি মনোযোগের তাগিদ দেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক। আমরা এমন প্রবৃদ্ধি চাই যা কর্মসংস্থান সৃষ্টি করবে, এমন সমৃদ্ধি চাই যার সুফল দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছাবে। নারীর বৈষম্য তো রয়েছেই, অন্যান্য ক্ষেত্রেও যে রয়েছে, এবং আমরা দেখেছি যে আন্তঃপ্রজন্ম কিভাবে বৈষম্য সৃষ্টি করে, এবং বিশেষ করে জলবায়ুর ক্ষেত্রে এই আন্তঃপ্রজন্ম আমাদের যে বিদেশি আমাদের যে সমস্ত দায়দেনা আছে সেইগুলিকে আমরা পরের প্রজন্মে দিয়ে যাচ্ছি। অনেকগুলো এই পিছিয়ে থাকা মানুষদের জন্য তথ্য উপাত্ত নাই। আমরা বলি যে যখন তথ্য উপাত্ত থাকে না, তখন আর ইউ আর নট কাউন্টেড, ইউ আর অলসো নট অন দ্য টেবিল। আলোচনার এক পর্যায়ে সামনে আসে চলমান জ্বালানি সংকট। এ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, ১৬ বছরের সমস্যা ৫ মাসে সমাধান সম্ভব নয়। অবশ্যই বাংলাদেশে একটা বড় সমস্যা বর্তমানে জ্বালানি ক্ষেত্রে, কিন্তু ১৬ বছরে যে সমস্যা বাস্তবিকভাবে ৫ বা ৬ মাসে সেই সমস্যা শতভাগ সমাধান করা সম্ভব হয় না। সম্মেলনে সামাজিক নিরাপত্তা খাতে প্রয়োজনীয় বরাদ্দ ও ব্যয় নিশ্চিতের আশ্বাস দেন সমাজ কল্যাণমন্ত্রী। 5 বছরের জন্য ম্যান্ডেট দিছে, উই ওয়ান্ট টু ফিনিশ ইট বাই 4 ইয়ার্স, সো দ্যাট 1 বছর মানুষ আমাদেরকে অ্যাসেস করবে, দেন 5th ইয়ার আমরা মানুষের কাছে যাব। ইয়েস, আমরা এই কমিট করেছিলাম আপনাদের কাছে বিফোর ইলেকশন, দিস ইজ আওয়ার পারফরমেন্স, নাও ইউ নিড টু ডিসাইড। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 12টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। হালাল পণ্য নিয়ে BIISS আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মাসখানেকের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে ইউরোপীয় ইউনিয়নের সাথেও। এ সময় বক্তারা বলেন, বৈশ্বিক হালাল পণ্যের বাজার $3 ট্রিলিয়ন হলেও বাংলাদেশের অংশগ্রহণ সামান্য। এ সময় একক ও স্বাধীন হালাল সনদ কমিশন গঠনের প্রস্তাব দেন বক্তারা। মনিরুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। অবাধ বাণিজ্য ও বিনিয়োগ নিশ্চিতে বিশ্বের বহু দেশ একে অপরের সাথে বিশেষায়িত চুক্তি করলেও পিছিয়ে বাংলাদেশ। তবে দেরিতে হলেও বিষয়টি নিয়ে জোরালোভাবে এগুচ্ছে বর্তমান সরকার। এরই মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে করা হয়েছে EPA ও CEPA, যার মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। হালাল পণ্য নিয়ে আয়োজিত সেমিনারে বাণিজ্যমন্ত্রী জানান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ আরো 12 দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায় এখন বাংলাদেশ। আর মাসখানেকের মধ্যে শুরু হবে রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের সাথেও। আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে FTA তে যাব। এছাড়াও আরো 10-12টা দেশের সাথে আমাদের FTA নেগোসিয়েশন চলমান। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানেক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনাটা শুরু হবে। যারা বিনিয়োগ করবে তারা দেখবে যে বহির্বিশ্বে বাংলাদেশের একটা প্রবেশাধিকার আছে কিনা, প্রেফারেন্সিয়াল প্রবেশাধিকার আছে কিনা, এবং সেই প্রবেশাধিকার
অর্জন করার মাধ্যমটা হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। গবেষণা সংস্থা BIISS এর সেমিনারে বলা হয়, বৈশ্বিক হালাল পণ্যের বাজার এখন $3 লাখ কোটি। এক দশক পর যা ছাড়াতে পারে 10 লাখ কোটি। অথচ বিপুল এই সম্ভাবনাময় খাতে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। এজন্য বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন বক্তারা। It also has a huge population, like 680 plus million people in the Asian market. So it gives a source, the gateway, the products, and also it's a big market. So that is a big opportunity for Bangladesh. বক্তারা বলেন, খাবার ছাড়াও হালাল পণ্যের বড় সম্ভাবনা আছে ঔষধ, কসমেটিক্স, ফ্যাশন, পর্যটন, খাদ্যপণ্য, এমনকি অর্থায়নেও। এই ইকোসিস্টেম গড়ে তুলতে আন্তর্জাতিক সার্টিফিকেশন সংকট দূর করার তাগিদ দেন তারা। প্রস্তাব করা হয় একক ও স্বতন্ত্র কমিশন গঠনের। ইন্ডিপেন্ডেন্ট একটা সার্টিফাইং এজেন্সি করা, এটা একটা ইন্টারেস্টিং প্রপোজিশন। এটার বিষয়ে চিন্তা করা যেতে পারে। আর এক্সেসিভ চার্জ নেই পার টেস্টে, এটা আমরা চেক করে দেখব। এটা যদি রেলিভেন্ট হয়, ইনশাআল্লাহ উইল ওয়ার্ক অন ইট। মালয়েশিয়ার হালাল ইকোসিস্টেম মডেল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে বলেও মত দেন বক্তারা। মইনুল হাসান, ৭১, ঢাকা। দেশের জরুরি চাহিদা পূরণে 4টি প্রতিষ্ঠানের কাছ থেকে LNG কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চীন, হংকং, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে এই LNG। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়। একই সময় চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে 12 বছরে 117 কার্গো LNG কেনার অনুমোদন ও দেওয়া হয়েছে। পাশাপাশি ইউরিয়া সার, বাসমতি চাল, মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। আজকের সভায় মোট 15টি প্রস্তাব উত্থাপিত হয়। দেশে 5 বছরে দ্বিগুণ হয়েছে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ইস্যুর সংখ্যা। একই সময়ে এসবের মাধ্যমে লেনদেন বেড়েছে 91%। তবে দেশের ভেতরের চেয়ে বিদেশি বাংলাদেশি কার্ডধারীদের ব্যয়ের প্রবণতা বেশি। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। বলা হয়, ক্রেডিট কার্ডে জুন শেষে ঋণের পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা, যার 1/3 অনাদায়ী। আরও জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। নগদ টাকার ব্যবহার কমিয়ে দিন দিন নির্ভরতা বাড়ছে ডিজিটাল লেনদেনে, যার অন্যতম মাধ্যম ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ড। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন বলছে, মাত্র 5 বছরে এই সংখ্যা উঠেছে দ্বিগুণে। অর্থাৎ 2021 সালে 2,63,00,000 থেকে 2026 সালের জুনে তা ছাড়িয়ে গেছে 5,17,00,000। একই সাথে 23,500 কোটি টাকার লেনদেন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 45,000 কোটি টাকা, অর্থাৎ বেড়েছে 91%। তবে এর বেশিরভাগই দেশের বাইরে। কেন্দ্রীয় ব্যাংক মনে করে এই প্রবণতা ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বড় পদক্ষেপ। পজ মেশিন ব্যবহার করে কার্ডের লেনদেন যত বাড়বে, ইকোনমির সাইকেলটা তত বুস্ট আপ হবে। আরেকটি বিষয়, যখন ক্ষুদ্র ক্ষুদ্র পেমেন্টগুলো আমরা বাংলা কিউআর ব্যবহার করে বা কখনো এই পজ মেশিনের মাধ্যমে কার্ড ব্যবহার করে পেমেন্টগুলি দিব, তখন প্রতিটি ক্ষুদ্র ট্রানজ্যাকশনও লিপিবদ্ধ হবে। এর ফলে দেখা যাবে যে আমরা আমাদের ইকোনমির সাইজ যা ভাবছি বাস্তবে তার চেয়ে অনেক বড়। তথ্য অনুযায়ী ব্যবহার বৃদ্ধির বিচারে সবচেয়ে এগিয়ে প্রিপেড কার্ড। 2022 থেকে মাত্র 3.5 বছরে যা বেড়েছে 157%। একই সময়ে ডেবিট ও ক্রেডিট কার্ড বেড়েছে 35 ও 30%। প্রতিবেদন বলছে, জুনে দেশের বাইরে ক্রেডিট কার্ডে লেনদেন হওয়া 4,500 কোটি টাকার অর্ধেকের বেশি গেছে ডিপার্টমেন্টাল স্টোরে। তবে এক মাসে 27.5% বেড়েছে বিদেশে লেনদেন। আর দেশভিত্তিক হিসাব করলে সবার উপরে যুক্তরাষ্ট্র। তালিকায় আছে থাইল্যান্ড, সৌদি আরব, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং ভারত। এটি যেমন আমাদের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত দেয়, পাশাপাশি হচ্ছে মানুষের জীবনাচরণও, বিশেষ করে কনজিউমার যারা আছে, কনজিউমারের পয়েন্ট অফ ভিউ থেকে তাদের জীবনধারায় বড় ধরনের একটা পরিবর্তনেরও ইঙ্গিত আমরা পাচ্ছি। জুন শেষে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে অনুমোদিত মোট ঋণের পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা। এর মধ্যে অনাদায়ী বা বকেয়া 1/3 উপরে। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা।
দেশের ব্যাংক খাতে প্রথমবারের মতো সামগ্রিক মূলধন বা সিআরএআর নেমেছে ঋণাত্মকে। লঙ্কা বাংলা ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়, এই কারণে ঝুঁকিতে পড়তে পারে 18টি ব্যাংক, যে তালিকায় আছে ইসলামী সহ রাষ্ট্রীয় মালিকানার একাধিক প্রতিষ্ঠান। আর শীর্ষ 2 ঋণগ্রহীতা খেলাপি হলে মূলধন কাঠামো ভেঙে পড়তে পারে আরও 13টির। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম উপায়ে ঋণ পুনর্তফসিলীকরণ বন্ধ না হলে বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে পুরো ব্যবস্থা। মেজবাহ হাসানের রিপোর্ট। পুঞ্জীভূত লুটপাট আর অব্যবস্থাপনায় ডুবছে দেশের ব্যাংক খাত। গেল 2 বছরে কম বেশির উন্নতির লক্ষণ দেখা গেলেও পুরনো ক্ষত জেগে উঠছে বিভিন্ন সময়ে। ব্যাংক ব্যবস্থার আর্থিক সামর্থ্য বোঝাতে অন্যতম সূচক সিআরএআর। লঙ্কা বাংলা ফিন্যান্সের প্রতিবেদন বলছে, 2021 সালে দেশে এই হার ছিল 11.08%, কিন্তু মাত্র 4 বছরে তা নেমে এসেছে ঋণাত্মক 2.64%। অর্থাৎ পুঞ্জীভূত ক্ষতি ও খেলাপি ঋণ এতটাই দুরবস্থা যে মূলধন চলে গেছে নেতিবাচক অবস্থায়। বিশ্লেষণ বলছে, বেসরকারি ব্যাংকগুলো গড়ে 10.38% মূলধন রাখলেও চরম সংকটে ইসলামী ও বিশেষায়িত ব্যাংক। আরও দুর্দশায় নিয়ম না মানা 19টি ব্যাংকের। যখন IFRS 9 বাস্তবায়িত হবে, তখন যখন এক্সটেন্ডেড ক্রেডিট লস এসে যাবে, মানে ব্যাংকগুলোর অবস্থা তাই মধুসূদন হতে পারে। কেউ তাদের এলসি কনফার্ম করবে না, কেউ তাদেরকে লোন দিবে না, কেউ তাদেরকে মানে এইড মানি ব্যবহার করতেও দিবে না। ক্যাপিটাল বাড়া এটা অনেক কঠিন, কারণ ব্যাংকের কোয়ালিটি ঠিক না থাকলে পেইড আপ ক্যাপিটাল বাড়ানো যায় না। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব স্ট্রেস টেস্টের ফলাফল বলছে, 5 দিনের তারল্য সংকটে 18 ব্যাংকের টিকে থাকা কঠিন। আর মাত্র 2 বড় ঋণগ্রহীতা খেলাপি হলেই ঝুঁকিতে পড়বে আরও 13 ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ বিতরণ ও আন্তর্জাতিক মানদণ্ড না মানায় এই দুরবস্থা। এই ব্যাংকগুলোর যেহেতু প্রচুর মন্দ ঋণ রয়েছে, আরও মন্দ ঋণ আবিষ্কৃত হতে পারে। সেই ক্ষেত্রে ব্যাংকগুলোর অনেকটা ওয়ান ওয়ে ট্রাফিক হবে পুঁজি বাড়ানো। বেস্ট হতো যদি ব্যাংকগুলোকে মার্জ করে দিতে পারতাম আমরা শক্তিশালী ব্যাংকের সাথে দুর্বল ব্যাংকে। বিশ্ব ব্যাংক কিংবা ADB কিংবা IMF কিংবা IFC কিংবা ইউরোপীয় উন্নয়ন ব্যাংক থেকে টাকা এনে সেই ধরনের প্রকল্প যেহেতু বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কেউ করতে পারেনি, এখন আমাদের নীতি নির্ধারকরা ভয় পায়। অর্থনীতিবিদদের মতে, কৃত্রিম উপায়ে ঋণ পুনঃতফসিলকরণ বন্ধ আস্থা ফেরানোর একমাত্রই পথ। ইসলামী ব্যাংকের মতো ব্যাংকের 50% নন পারফর্মিং, আপনি এক্সিম ব্যাংক থেকে শুরু করে আপনি ইউনিয়ন ব্যাংক থেকে শুরু করে 96% নন পারফর্মিং। কাজে সেই ক্ষেত্রে এই ব্যাংকগুলোর নন পারফর্মিং যদি আপনি কমাইতে পারেন, তাহলে আপনার এটা সম্ভব। ব্যাংক খাতের এই ক্ষত নিরাময়ে কেবল লোক দেখানো নীতি প্রণয়ন নয়, বরং আন্তর্জাতিক মানদণ্ডের শতভাগ ও কঠোর প্রয়োগ নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। মেজবাহ হাসান, 71, ঢাকা। নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য সমন্বিত নতুন প্রযুক্তি নিয়ে এলো চীনা বহুজাতিক কোম্পানি হুয়াওয়ে। সান নামে একটি পণ্য কম খরচে বেশি এবং উন্নত মানের বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি গ্রিড ফর্মিং সক্ষমতা নিশ্চিত করবে। অন্যদিকে লুটেরা নামে আরেকটি প্রযুক্তি পণ্য নিশ্চিত করবে দিনে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সংরক্ষণ, যেখানে রয়েছে 92% বেশি রাউন্ড ট্রিপ এফিসিয়েন্সি। হুয়াওয়ে সোলার পাওয়ার ইউটিলিটি সলিউশন ব্যবহারকারী প্যারামাউন্ট গ্রুপের 100 মেগাওয়াট বিদ্যুৎকে উদাহরণ হিসেবে অনুষ্ঠানে উপস্থাপন করা হয়। 2030 সালের মধ্যে দেশে 20% নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিশ্চিতে সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় হুয়াওয়ে। বিশ্বব্যাপী দৈনিক তেল সরবরাহের পূর্বাভাস কমিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। সংস্থাটির সবশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি বছর দৈনিক 43 লাখ ব্যারেল কমে বৈশ্বিক সরবরাহ নেমে আসবে 10.20 লাখ ব্যারেলে। মূলত উপসাগরীয় অঞ্চলের অস্থিরতা, হরমুজ ও বাব আল মান্দেব নিয়ে অনিশ্চয়তায় কমবে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। উপসাগরীয় অঞ্চলের অস্থিরতায় চলতি বছর বিশ্বব্যাপী আরও কমতে পারে তেল সরবরাহের পরিমাণ, এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। সবশেষ মাসিক প্রতিবেদনে সংস্থাটি বলছে, দৈনিক সরবরাহ 43 লাখ ব্যারেল কমে নেমে আসবে 10.20 লাখ ব্যারেলে। মূলত হরমুজ খুলে দেয়া এবং বাব আল মান্দেব প্রণালীতে নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিতে এখনও সমঝোতা হয়নি। ফলে বছরের বাকি সময়ের জন্য তেল সরবরাহের পূর্বাভাস আরও কমায় সংস্থাটি।
এরই মধ্যে এক সপ্তাহের সর্বনিম্নে নেমেছে হরমুজে জাহাজ চলাচল। গবেষণা সংস্থা কেপলারের তথ্য বলছে মঙ্গলবার প্রণালীটি দিয়ে পার হয়েছে মাত্র 8টি জাহাজ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর আগে যেখানে প্রতিদিন গড়ে চলাচল করত 140টি। সম্প্রতি লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীতে একটি জাহাজে হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই দিনে নৌ অবরোধ ভাঙার চেষ্টা করা একটি জাহাজে হামলা চালায় মার্কিন বাহিনীও। ফলে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ দুই পথ নিয়ে জটিলতা বহাল থাকায় আবারও বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এদিকে ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে অভ্যন্তরীণ বাজারে তীব্র ঘাটতি দেখা দেয় হাজার কিলোমিটার দূরের উৎস ভারত থেকে পেট্রোল আমদানি শুরু করেছে রাশিয়া। এর আগে ভারতে জ্বালানি রপ্তানি করলেও এবারই প্রথম দেশটি থেকে আমদানি করেছে মস্কো, যা সামনে নিয়ে এসেছে রাশিয়ার অভ্যন্তরীণ সরবরাহ সংকটের বিষয়টিকে। নুসরাত মৌমি, ৭১। বিশ্বব্যাপী দৈনিক তেল সরবরাহের পূর্বাভাস কমিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। সংস্থাটির সবশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি বছর দৈনিক ৪৩ লাখ ব্যারেল কমে বৈশ্বিক সরবরাহ নেমে আসবে 10 কোটি 20 লাখ ব্যারেলে। মূলত উপসাগরীয় অঞ্চলের অস্থিরতা, হরমুজ ও বাব আল মানদেব নিয়ে অনিশ্চয়তায় কমবে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। উপসাগরীয় অঞ্চলের অস্থিরতায় চলতি বছর বিশ্বব্যাপী আরও কমতে পারে তেল সরবরাহের পরিমাণ, এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। সবশেষ মাসিক প্রতিবেদনে সংস্থাটি বলছে দৈনিক সরবরাহ ৪৩ লাখ ব্যারেল কমে নেমে আসবে 10 কোটি 20 লাখ ব্যারেলে। মূলত হরমুজ খুলে দেয়া এবং বাব আল মানদেব প্রণালীতে নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিতে এখনও সমঝোতা হয়নি। ফলে বছরের বাকি সময়ের জন্য তেল সরবরাহের পূর্বাভাস আরও কমায় সংস্থাটি। এরই মধ্যে এক সপ্তাহের সর্বনিম্নে নেমেছে হরমুজে জাহাজ চলাচল। গবেষণা সংস্থা কেপলারের তথ্য বলছে মঙ্গলবার প্রণালীটি দিয়ে পার হয়েছে মাত্র 8টি জাহাজ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর আগে যেখানে প্রতিদিন গড়ে চলাচল করত 140টি। সম্প্রতি লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীতে একটি জাহাজে হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই দিনে নৌ অবরোধ ভাঙার চেষ্টা করা একটি জাহাজে হামলা চালায় মার্কিন বাহিনীও। ফলে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ দুই পথ নিয়ে জটিলতা বহাল থাকায় আবারও বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এদিকে ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে অভ্যন্তরীণ বাজারে তীব্র ঘাটতি দেখা দেয় হাজার কিলোমিটার দূরের উৎস ভারত থেকে পেট্রোল আমদানি শুরু করেছে রাশিয়া। এর আগে ভারতে জ্বালানি রপ্তানি করলেও এবারই প্রথম দেশটি থেকে আমদানি করেছে মস্কো, যা সামনে নিয়ে এসেছে রাশিয়ার অভ্যন্তরীণ সরবরাহ সংকটের বিষয়টিকে। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।